থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। বিভিন্ন স্থানে সীমিত পরিসরে চলছে কার্যক্রম। ক্ষতিগ্রস্ত স্থাপনার দ্রুত সংস্কারের দাবি। এটার নির্মাণ কাজ বা মেইনটেনেন্স বলতে যাকে বোঝায় সে কাজগুলো খুব জরুরিভাবে প্রয়োজন। আমরা চাই দ্রুত নাগপুর থানায় পুলিশ নিয়োগ করে নিরাপত্তার বলয় তৈরি করা হোক। স্বাধীনভাবে চলতে চায়, জনগণের সাথে মিলিতভাবে তাদের বন্ধু হিসেবে চলতে চায়। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি সড়ক পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের কার্যক্রম অব্যাহত। মাছ মাংসের বাজারেও তদারকি। এখন যদি অপরিষ্কার থাকে তাহলে এটার জন্য সাফার করবো আমরা। এখানে হচ্ছে ন্যায্য দামে থেকে বেশি দাম নেওয়া হচ্ছে কিনা, এসে দ্রব্যমূল্যে যে ঊর্ধ্বগতি সেটার সাথে কেউ কোনো সামঞ্জস্য আসে কিনা সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছিলাম। জাতীয় স্মৃতিসৌধে উপদেষ্টাদের সাথে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদন। ভাষা শহীদদের স্মরণ করলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। বড় যে দেশগুলি আছে তাদের সাথে আমাদের সম্পর্কের একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা পরিস্থিতি রেখেছি, সেটি দ্রুত সময়ের মধ্যে কার্যকরাই আমাদের লক্ষ্য। জামালপুরে কারাগারে বিশৃঙ্খলায় 6 বন্দী নিহত, 4 কারারক্ষী সহ আহত অন্তত 14। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে 12 ঘন্টার চেষ্টায়। সাক্ষাৎ করার জন্য সিলেক্ট করছিলাম, ওই মুহূর্তে গোলাগুলি শুরু হয়েছে, আর সাক্ষাৎ করতে পারি না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। সংবাদের শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো। থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন স্থানে সীমিত পরিসরে চলছে কার্যক্রম। এরই মধ্যে বরিশালের বিভিন্ন থানায় যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। থানা চত্বরে নিজেদের মধ্যে আলাপচারিতায় কাটছে সময়। এখন থানায় দাপ্তরিক কাজ করছেন তারা। শিগগিরই পুরোদমে কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ সদস্যরা। অফিসার ফোর্সদের মনে আতঙ্ক বিরাজ করছে। তারা এখনো পোশাক পরে বাহির থেকে আসতে মনে আতঙ্ক বিরাজ করছে, ভয় পায়। একই চিত্র বন্দরনগরী চট্টগ্রামে নিজ নিজ থানায় ফিরতে শুরু করেছেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। সকাল থেকে নগরীর খুলশী, বাজিত, পাঁচশাইল সহ বিভিন্ন এলাকায় সাদা পোশাকে উপস্থিত হতে শুরু করেন তারা। আর পুলিশ সেবা দিতে থানাগুলোয় প্রস্তুত বলেও জানান সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা। এদিকে থানাগুলোতে নিরাপত্তা নিশ্চিতে ভেতরে এবং বাহিরে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। থানার বিষয়টা হলো আমরা আজকে থেকে এখনো সেট আপ দিতে পারিনি। সেট আপ হওয়ার পরে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি সকল কার্যক্রমই শুরু করবো আর কি। আমাদের এখানে আমি যে থানাগুলোর কথা বললাম, থানাগুলোর কার্যক্রম শুরু হচ্ছে এবং এখানে অ্যাকচুয়ালি কেউ বিরোধিতা নাই। আজকে থেকেই আমাদের পুলিশিং যে কার্যক্রম এটা পর্যায়ক্রমে শুরু হয়ে যাবে। দর্শক, থানায় থানায় যে পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন, জেলা শহরগুলিতে তার অবস্থা একটু আমরা জানতে চাই। আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যোগ দেবেন নওগাঁ এবং খুলনা থেকে। তাদের কাছ থেকেই জানবো বিস্তারিত তথ্য। শুরুতেই যেতে চাই খুলনাতে, সেখান থেকে আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের সঙ্গে যোগ দেবেন। প্রবীর, একটু জানাবেন সব থানায় পুলিশ সদস্যরা ফিরছে কিনা খুলনাতে, মানে পুরোদমে কার্যক্রম শুরু করতে পারছেন কিনা তারা? সাধারণ মানুষ কি বলছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন থানায়, তারা কি বলছেন পুরো বিষয় নিয়ে? খুলনা মেট্রোপলিটনে 8টি থানা রয়েছে এবং খুলনা জেলার উপজেলা পর্যায়ে আরও 9টি থানা রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক, একইভাবে খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান দুজনই আমাদেরকে নিশ্চিত করেছেন যে থানাতে পুলিশ সদস্য যারা তারা আসতে শুরু করেছে এবং তারা তাদের দায় দায়িত্ব কাজ বুঝে নিচ্ছে। গত কয়েকদিনে কিন্তু কোনো পুলিশ সদস্য তাদের রাষ্ট্রীয় পোশাক পরে আমরা থানাগুলোতে দেখিনি, সেটি কিন্তু দুপুর থেকে বদলাতে শুরু করেছে এবং যারা আসছে সাদা পোশাকে বাইরে থেকে এলেও তারা কিন্তু ভিতরে এসে তাদের যে নির্ধারিত ইউনিফর্মটি রয়েছে তারা কিন্তু পরিধান করছে। একইভাবে কেউ কেউ দূর থেকে দেখেছি আমরা, তারাও কিন্তু বাসা থেকে ইউনিফর্ম পরে আসতে শুরু করেছে। তবে এটি আমাদেরকে বলা হচ্ছে যে সীমিত পরিসরে শুধুমাত্র থানার আভ্যন্তরীণ যে কার্যক্রমগুলো রয়েছে
অর্থাৎ কেউ জিডি করতে চাইলে বা এফআইআর করতে চাইলে সেইগুলো নেওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত পুলিশ আসলে থানার বাইরে রাস্তাঘাটে যেখানে তাদের থাকার কথা সেখানে আমরা দেখিনি। কিছু সময় আগে মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি আমাদেরকে বলেছেন তার সঙ্গে এই মুহূর্তে সদর দপ্তরে সভা চলছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। তিনি বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে পুলিশ মাঠে অবস্থান নেবে এবং তাদের দায় দায়িত্ব বুঝে নেবে, এবং শিক্ষার্থীরা বলেছেন যে খুলনার শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ সদস্যের দরকার এবং পুলিশও সেটা সহমত পোষণ করেছেন। নিরাপত্তার বলার মধ্যে থেকে তারা রাস্তায় কাজ শুরু করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। কলি, ধন্যবাদ আপনাকে প্রবীর আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা যেমনটি বলেছিলাম আমরা নওগাঁও যেতে চাই, আমাদের সহকর্মী শফিক ছোট নওগাঁ থেকে এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শফিক, একটু জানাবেন থানাগুলোর চিত্র কেমন, অর্থাৎ কার্যক্রম শুরু হয়েছে কিনা, পুলিশ বাহিনীর সদস্যরা আসতে শুরু করেছেন কিনা? হ্যাঁ কলি, নওগাঁ সদর থানার সামনে আমি আছি। নওগাঁ জেলার 11টি উপজেলায় 11টি থানা আছে এবং বেশ কয়েকটি ফাঁড়ি রয়েছে। সবগুলোতেই আসলে পুলিশের সদস্যরা আসতে শুরু করেছেন এবং আমরা দেখেছি যে তারা পোশাক পরিহিত অবস্থায় থানায় এসেছেন, দায়িত্ব বুঝে নিয়েছেন। এবং একই সাথে আমরা কিছুক্ষণ আগে নওগাঁ সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে এই থানা থেকে এরই মধ্যে পুলিশের পোশাক পরে পুলিশের গাড়িতে করেই একটি টিম অর্থাৎ একটি দল তারা বাইরে বের হয়েছেন এবং শহরে তারা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছেন। সাধারণ মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে এবং একই সাথে সাধারণ মানুষ পুলিশকে প্রশংসাই করছেন তারা দায়িত্ব বুঝে নেওয়ার কারণে। আমি যদি বলি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আজকে থেকে আসলে খুব বেশি কাজকর্ম হয়নি, কিন্তু পুলিশ সদস্যরা তারা থানায় এসে তাদের দায়িত্বভার বুঝে নিয়েছেন এবং দাপ্তরিক যে কার্যক্রম আছে সেগুলো কিন্তু শুরু করেছেন। একই সাথে সাধারণ যে সেবা প্রত্যাশী সেরকম মানুষও কিন্তু থানায় আসতে শুরু করেছে। আমরা সদর থানায় একটু আগেই দেখলাম এখানে কিন্তু বেশ কয়েকটি সেবা প্রত্যাশীরা এসেছেন এবং তারা পুলিশের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন। এফআইআর থেকে শুরু করে সাধারণ ডায়েরি সবই আসলে এখন কার্যক্রম শুরু হয়ে গেছে। বলা চলে নওগাঁ জেলায় আসলে খুবই স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং আপনি জানেন যে নওগাঁর 11টি উপজেলায় কোথাও কোনো থানা আক্রান্ত হয়নি এবং কোনো পুলিশ সদস্য আহত হয়নি এবং এখানে আসলে সংঘর্ষ সেরকম কোনো ঘটনা ঘটেনি, যার কারণেই মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে পুলিশ মাঠে আসার কারণে। এবং একই সাথে সাধারণ মানুষ পুলিশকে স্বাগত জানাচ্ছে। তারা চাচ্ছে যে রাস্তাঘাটে আগের মতো আসলে পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করুক এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা আইন শৃঙ্খলা রক্ষা, এই একই সাথে জানমালের রক্ষা থেকে শুরু করে পুলিশের যত রকমের দায়িত্ব আছে সবগুলোই আসলে তারা পালন করুক এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। শিক্ষার্থীরাও কিন্তু মাঠে আছে, তারা রাস্তাঘাটে ট্রাফিকের দায়িত্ব পালন করছে স্বেচ্ছাসেবী হিসেবে। তারাও কিন্তু বলছেন যে পুলিশের খুবই প্রয়োজন এবং রাস্তাঘাটে ট্রাফিক সহ যারা দায়িত্ব পালন করেছিলেন এর আগে পুলিশ সদস্যরা তারা আবারও ফিরে আসুক, সবাই তাদেরকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ আপনাকে শফিক। দেশের বিভিন্ন থানা সহ পুলিশ স্থাপনা বন্ধ রয়েছে, সেবা ক্ষতিগ্রস্ত যেসব স্থাপনা সংস্কারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আশা দ্রুত সময়ে চালু হবে থানা কার্যক্রম। মানিকগঞ্জের পাটুরিয়া নৌপুলিশ থানা দুর্বৃত্তদের সহিংসতায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পুড়ে ছাই গুরুত্বপূর্ণ সব নথিপত্র। শিবালয় থানা ও ট্রাফিক অফিস সহ পুলিশের আরও কিছু স্থাপনাতেও একই চিত্র। সহিংসতার পর পেরিয়েছে কয়েকদিন, সবখানেই ধ্বংসের চিহ্ন। এসব স্থাপনা সংস্কারের মাধ্যমে থানার কার্যক্রম দ্রুত চালুর আহ্বান স্থানীয়দের। এই পরিস্থিতি আমাদের কারো কাম্য না। আমরা সমাজে শান্তি শৃঙ্খলা সহ অবস্থান চাই। এটার নির্মাণ কাজ বা মেনটেন্স বলতে যাকে বোঝায় সে কাজগুলো খুব জরুরিভাবে প্রয়োজন এবং এলাকার স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং পুলিশ ভাই যারা আছেন ওনাদেরও স্বার্থে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুরো চত্বর জুড়েই পোড়া চিহ্ন, ধ্বংসযজ্ঞ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি দ্রুত মেরামত শেষে চালু হোক পুলিশি সেবা। আমাদের ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে আমরা আমাদের ছোট ছোট টিমে বিভক্ত করে আমরা নিরাপত্তার জন্য অতন্ত্র প্রহরী হিসেবে থাকবো। সেই সাথে প্রশাসনের সহযোগিতা আমরা কামনা করি। আমরা চাই দ্রুত এনায়েতপুর থানায় পুলিশ নিয়োগ করে নিরাপত্তার বলয় তৈরি করা হোক। রংপুরেও ক্ষতিগ্রস্ত থানা ফাঁড়িগুলোর দরকার মেরামতের। পাশাপাশি রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে দায়িত্ব পালন করার দাবি জানিয়েছেন পুলিশ সদস্যরা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এসে যে নির্দেশনা দিবে আমরা সেভাবে আমরা আবার দায়িত্ব আমরা স্বাভাবিকভাবে আমরা দায়িত্ব পালন করতে চাই। সারা বাংলাদেশে যা পুলিশ যা করবে আমরা তাদের ফলো করব। স্বাধীনভাবে চলতে চাই, জনগণের সাথে মিলিতভাবে তাদের বন্ধু হিসেবে চলতে চাই। সবারই আশা দ্রুতই বদলাবে চিত্র, নিরাপদ হবে জীবনযাত্রা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দেশ গড়ার দায়িত্ব যেন নিজেদের কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে নিজেরাই পালন করছেন সেই দায়িত্ব। একই সাথে নগরীর জঞ্জাল, আবর্জনাও পরিষ্কার করছেন তারাই।
নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে বাজার মনিটরও করছেন শিক্ষার্থীরা। তপ্ত দুপুর, গরমও প্রচণ্ড। এর মাঝেই সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত একদল শিক্ষার্থীরা রাজশাহী নগরীর মোড়ে মোড়ে অবস্থান নিয়ে কাজ করছে যানজট নিরসনে। এমন চিত্র প্রায় সারা দেশেই। শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সাথে রয়েছেন আনসার সদস্যরাও। গাড়ির লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করছে শিক্ষার্থীরাই। আমি চাচ্ছি যে আমাদের দেশটা যেন নিয়মকানুন সুন্দর মতন মেনে চলে, আর দেশের জন্য তো কিছু করতেই পারলাম না, চাচ্ছি যে আমি একটুকু করতে পারি। শহরের জঞ্জাল পরিষ্কারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে শিক্ষার্থীরা। ধুয়ে মুছে পরিষ্কার করছে আবর্জনা। কোথাও কোথাও সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণও করা হয়। এই শহরটা আমাদের, এই শহরটা এখন যদি অপরিষ্কার থাকে তাহলে এটার জন্য সাফার করবো আমরা। তাই আমরা এর জন্য সবসময় রাস্তা পরিষ্কার রাখতেছি। সব গাছগুলো এখন ঠিক করার ইয়েতে আছে, আর রাস্তার ধারে যত আগাছাগুলো আছে সেগুলো তুলে তুলে এই যে বস্তাতে করে আর কি ফেলছি। বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ছাত্রছাত্রীরা। কথা বলছে ক্রেতা বিক্রেতাদের সাথে, যাচাই করছে দাম। কাঁচা বাজার, তারপর হচ্ছে মুদি দোকান, মাছের বাজার, মাংসের বাজার সবকিছু ঘুরে দেখতেছি যে এখানে হচ্ছে ন্যায্য দামের থেকে বেশি দাম নেওয়া হচ্ছে কিনা। কে কতটুকু দামে বিক্রি করতেছে, কোনো সিন্ডিকেট আছে কিনা, দেশের দ্রব্যমূল্যে যে ঊর্ধ্বগতি সেটার সাথে কোনো সামঞ্জস্য আছে কিনা, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছিলাম। ছাত্রছাত্রীদের এসব কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। সোনার বাংলাদেশ গড়তে প্রতিটি ক্ষেত্রেই তরুণদের উপস্থিতি চাইছেন তারা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দিন নেই রাত নেই, পুরো সময়ই কর্মব্যস্ত রাজশাহীর শিক্ষার্থীরা। শুধু রাস্তার যানবাহন নিয়ন্ত্রণই নয়, নানা প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালামাল দিনভর খুঁজে তালিকা করে আবার জমা দিচ্ছেন তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। সেই সঙ্গে রাত বাড়লে পাড়া মহল্লায় তারাই কাজ করছেন নিরাপত্তার বিধানে। তাদের সহায়তা করতে সানন্দে এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঠিক যেন আবহমান বাংলার গ্রামীণ সমাজে ফেরা, যেন সেই প্রত্যন্ত গ্রামে দুর্বৃত্তদের ঠেকাতে রাত জেগে গ্রামবাসীর পাহারা দেওয়ার শহুরে সংস্করণ। দেশের চলমান পরিস্থিতিতে রাজশাহী মহানগরীর প্রতিটি এলাকায় রাতের নিরাপত্তা নিশ্চিত করতে এভাবেই শিক্ষক, শিক্ষার্থী আর এলাকাবাসী জোট বেঁধেছেন। যেইভাবে নানা ধরনের লুট হচ্ছে এবং নানান অ্যাক্সিডেন্টের তৈরি হচ্ছে এই মুহূর্তে, এইটাকে আমরা সেভ করতে চাই। আমাদের তরুণ যুবকেরা তারা যেমন পাহারা দিচ্ছে, পাশাপাশি সকলকে সচেতন করা হোক বা আমরা সেই আহ্বান জানাচ্ছি। রক্ষা তো চাইলেও সবাই মিলে করতে পারবো না, কিন্তু চেষ্টা করছি আমরা, কারণ এর পাশাপাশি আমাদের সেনাবাহিনীরা হেল্প করছে। রাতভর নিরাপত্তা টহল দিয়ে আবার ঠিক সকাল 9টা থেকে শিক্ষার্থীরা দাঁড়িয়ে পড়ছেন রাস্তায়। দিন গড়িয়ে সন্ধ্যা নেমেছে, সন্ধ্যা গড়িয়ে রাত নামতে চলেছে। সারাদিনের ক্লান্তি শেষে কর্মব্যস্ত মানুষ ফিরছে তাদের ঘরে, আর ঠিক সেই সময়ও ক্লান্তিহীন শিক্ষার্থীরা তারা রাস্তায় দাঁড়িয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। সকাল থেকে আসি, রাত অবধি থাকি, এনজয় করি, ভালোবাসার তাগিদে করতেছি। এইরকম ভালোবাসা কখনো পাই নাই, যে যার মতো পাচ্ছে আপ্যায়ন করতেছে। কয়েকজন আছে মানছে, কেউ কেউ মানছে না, থাকবেই তো এরকম ভালো খারাপ। নবীনদের এই অফুরান প্রাণশক্তি যেমন বিস্মিত করেছে, তেমনি আশাবাদী করে তুলেছে নাগরিকদের। কোনো গাড়ি আমি রং সাইডেও যদি কেউ ঢুকাইতে চাই অবশ্যই ঢুকতে দিচ্ছে না। স্টুডেন্টরা অবশ্যই নিয়ম নীতি মেনে চলছে। হয়তোবা আমরাই নিয়ম মেনে চলতেছি, আগে মানতাম না, অথবা তারাই হয়তোবা কোনো ভালো একটা দিক নির্দেশনা দিতে পারছে। গত কয়েকদিনে নগরীর বিভিন্ন স্থাপনা থেকে লুট করে না জিনিসপত্র ফেলাতেও ব্যস্ত শিক্ষার্থীদের একাধিক দল। সারাদিন শহর ঘুরে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে সেগুলো ফেরত দেওয়া হচ্ছে অভাবনীয় শৃঙ্খলার সঙ্গে। আমরা এলাকায় এলাকায় মাইকিং করে দিচ্ছি যে আপনাদের মালামালগুলো অন্তত মসজিদে অথবা আপনাদের নির্দিষ্ট জায়গায় জমা করেন। সিটির মধ্যে যেখানে মাল পাচ্ছে আর কি, সবগুলো আর কি সিটি কর্পোরেশনের আন্ডারে আমরা লিখছি, সবগুলোকে আমরা নির্দিষ্ট একটা নাম্বার ট্যাগ দিচ্ছি। আসবাবপত্র আলমারি টালমারি চেয়ার টেয়ার এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো করেছি, উপরেও আছে কৃষি টিসি বহু কিছু এখন উদ্ধার হয়েছে আল্লাহর রহমতে। শিক্ষার্থীদের প্রত্যাশা যার যার দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমেই তারা আগামীতে তাদের স্বপ্নের রাষ্ট্র গড়তে অবদান রেখে যাবেন। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান তারা। সেখানে আনুষ্ঠানিকতা শেষে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে, গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা শহীদদের। শপথ গ্রহণের পরদিন শুক্রবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। সকাল 9:30টার কিছু পর সেখানে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
এরপরে শ্রদ্ধা নিবেদনের পালা। প্রথমেই স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা, স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। শ্রদ্ধা নিবেদনের পর বৈরী আবহাওয়ার মাঝেও বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এ সময় বাজানো হয় বিউগল, জানানো হয় রাষ্ট্রীয় সালাম। পরে শ্রদ্ধা জানায় উপদেষ্টা পরিষদ। উপস্থিত 13 উপদেষ্টাকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সাভারের সকল আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন নতুন সরকারের সদস্যরা। প্রথমেই ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, কুষ্টিয়াতে এই মুহূর্তে বিজয় মিছিল বেরিয়েছে, আর এই বিজয় মিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আপনাদেরকেও একটু বিজয় মিছিলের খবর জানাতে চাই দর্শক, সে কারণে আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বাবু, একটু জানাবেন মিছিলে অংশগ্রহণকারীরা কি বলছেন, কেমন বাংলাদেশ দেখতে চান তারা? কলি, আজকে যদিও ছুটির দিন, আজকে কুষ্টিয়া শহরের ৫ রাস্তা মোড় থেকে শত শত নারী এবং পুরুষ আসলে সবাই মিলে যে মিছিলটি বের করেছে সেটি চৌরাস মোড়ে এসে অবস্থান নিয়েছে এখন এই মুহূর্তে। আমরা একটু আসলে আপনাদেরকে যদি যেটা জানতে চাইলেন আসলে আপনারা আসলে এই যে স্বাধীনতা আপনারা বলছেন যে আপনারা নতুন করে স্বাধীনতা পেয়েছেন, এই কেমন দেশ আসলে আপনারা চাচ্ছেন আপনাদের দৃষ্টিকোণ থেকে সেটা? আমরা একটা স্বাধীন, অবশ্যই স্বাধীন দেশ চাচ্ছি, যাতে আমরা নিজের মতামত, নিজের অধিকার আমরা মুখ খুলে বলতে পারি। থ্যাংক ইউ আপনাকে। আসলে থ্যাংক ইউ। আমরা আরেকটু জানতে চাই, আমি একটু জানতে চাই যে আরেকজন আছে, আসলে আপনি কেমন বাংলাদেশ বিনির্মাণ করতে চান, আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান? সত্যি কথা বলতে আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই, ঠিক আছে, যেখানে আমাদের কোনো বৈষম্য থাকবে না, যেখানে আমরা নিজেদের কথা নিজেরা উপস্থাপন করতে পারবো, আমাদের মুখের কথা বলতে যেন আমাদের দুইবার না ভাবতে হয় যে আমরা এটা বললে এটা হতে পারে সামথিং কিছু একটা, ঠিক আছে। তো আমরা সবসময় চাইবো যে আমাদের প্রত্যেকটা কথা যেন আমরা নিজেরা থেকে স্বাধীনভাবে বলতে পারি, ঠিক আছে, উপস্থাপন করতে পারি, যে আমাদের একটা রাইট আছে, আমরা যে কোনো কথা যে কোনো ভাবে বলতে পারি, যেটা আমাদের শোনা হবে এবং সেটা মূল্যায়ন করা হবে, ঠিক আছে। আমরা এমন একটা দেশ চাই যেটা দুর্নীতি মুক্ত, অথবা দুর্নীতি মুক্ত একটা দেশ চাই। কলি, শুনছিলেন যে আসলে সাধারণ মানুষের মধ্যে আসলে যে দীর্ঘদিনের যে চাপা ক্ষোভ ছিল, আসলে সাধারণ মানুষ যেমন স্বাধীনভাবে চলা এবং বলা এবং প্রত্যেকটি দপ্তরে যে আসলে দুর্নীতির যে আক্রান্তে পরিণত হয়েছিল, সেই সব জায়গা থেকে যেন মানুষ হাঁপ ছেড়ে বসেছেন, এবং সেই কারণে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন এবং ছাত্র যারা রয়েছেন, সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করছে। তারপরেও আসলে যারা মানে বর্তমান প্রেক্ষাপটে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল, তার থেকে মানুষ এখন অনেকটা স্বাভাবিক পথে আসছে বলে আজকের এই বিজয় মিছিল। কলি, ফিরে যাচ্ছে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে রুহুল আমিন। নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই আশা প্রকাশ করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় বারুইপাড়ায় নিজ বাড়িতে যান তিনি, তাকে বরণ করে নেন এলাকার মানুষ, পরে জিয়ারত করেন বাবার কবর। অ্যাটর্নি জেনারেল আশ্বাস দেন নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করবেন। তার আশা, নাগরিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তরুণদের স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাবে। যে কোনো ধরনের অন্যায় যা নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করে, যা মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে, যে জন্য মুগ্ধরা স্বপ্ন দেখেছিল, যে জন্য আবু সাইদরা স্বপ্ন দেখেছিল, সেই ধরনের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করার যে কোনো পদক্ষেপকে জামালপুর জেলা কারাগারে বিশৃঙ্খলার ঘটনায় 6 বন্দী নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 কারারক্ষী সহ অন্তত 14 জন। মুক্তির দাবিতে বৃহস্পতিবার বন্দীদের একটি অংশ কারাগারে বিশৃঙ্খলা সৃষ্টি করে গেট ভেঙে পালানোর চেষ্টা করে তারা। এ সময় কারারক্ষীদের সাথে তাদের সংঘর্ষ হয়। 12 ঘন্টার চেষ্টায় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জামালপুর জেলা কারাগারে বৃহস্পতিবার দুপুরে হঠাৎই গুলির শব্দ। এ সময় আগুনের ধোঁয়া দেখা যায়। কারাগার এলাকার নিরাপত্তায় দ্রুত ছুটে যায় সেনাবাহিনী। প্রায় 12 ঘন্টা পর মধ্যরাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ব্রিফ করেন জেলার। তিনি জানান, কারাবন্দী 2 বিভাগে বিভক্ত হয়ে পড়ে। একটি অংশ মুক্তির জন্য দাবি জানায়, আরেকটি অংশ তাদের থামাতে চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে মারামারিও হয়। এক পর্যায়ে বন্দীদের এক পক্ষ প্রথমে গেট ভেঙে ফেলে, আগুন দেয় বিভিন্ন সেল ও হাসপাতালে। দ্বিতীয় গেট খুলে দেওয়ার জন্য আক্রমণ করে কারারক্ষীদের উপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়েন কারারক্ষীরা। কারারক্ষীদের গুলিও বন্দীদের দুপক্ষের মারামারিতে মৃত্যু হয় 6 জনের। এক গ্রুপ কারাগার থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, আরেক গ্রুপ তাদেরকে বাইরে না হওয়ার জন্য নিষেধ করে। এই নিয়ে 2 গ্রুপের মধ্যে তুমুল মারামারি হয়। আমরাও অনেক ফাঁকা ফায়ার করছি, ওখান থেকে টপকে নিচে পড়ছে। 5 জন গতকালই এবং আজকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা গেছে বলে আমি জানতে পারি। এদিকে বিশৃঙ্খলার খবরে কারাগারের গেটে ভিড় জমান বন্দীদের স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন তারা। সাক্ষাৎ করার জন্য সিলেক্ট করছিলাম, ওই মুহূর্তে গোলাগুলি শুরু, যা সাক্ষাৎ করতে পারি না। এখন কি অবস্থায় আছে জানি না। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর আবারও বন্দীদের বিভিন্ন সেলে পাঠানো হয়। কারাগারে বর্তমানে 639 জন বন্দী রয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। রংপুরে নিহত কাউন্সিলর হারাধনের রায়ের বাড়িঘর সহ সংখ্যালঘুদের স্থাপনায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেনি, এমনটাই জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের ব্যানারে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে, সংখ্যালঘুরা কেউই ভারতে যাচ্ছেন না। রংপুরে সম্প্রদায় সম্প্রীতির বন্ধন অটুট বলেও জানান তারা। মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা। এদিন থেকে এই প্রচার, মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে আমাদের সম্প্রদায়কে ঘিরে, সনাতন সম্প্রদায়কে ঘিরে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, রংপুর মহানগরে এরকম কোনো ঘটনা ঘটনায় আমি বলছি, রংপুর জেলা থেকে কোনো সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের লোকজন ভারতমুখী হয়নি। ইন্ডিয়ান চ্যানেলে যে সংবাদগুলা, মানে যে অপপ্রচারটা চালাচ্ছে কয়েকটা চ্যানেলে, আপনারা বাংলাদেশের যারা সাংবাদিক আছেন, এইটাকে প্রতিরোধ করার জন্য আপনারা সরজমিনে 2-1টা প্রতিবেদন করলে আমার মনে হয় সত্যটা প্রকাশ করলে ভালো হবে। লন্ডন প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝরের মাগুরার বাড়িতে হামলা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। হামলার সময়কার সিসি ক্যামেরার ভিডিও এর মধ্যে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে গেল 5 আগস্ট সোমবার সন্ধ্যায় শহরের ভায়াদা টিটিপাড়ায় বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুরের পর বাড়িতে অগ্নিসংযোগও করা হয়। স্বজনদের দাবি, এ সময় হামলাকারীরা প্রাণনাশের হুমকি দেয়, তারা লুটপাটের চেষ্টাও করে। পরে ফায়ার সার্ভিস গিয়ে সেই আগুন নেভায়। হামলায় জড়িতরা স্থানীয় সন্ত্রাসী বলে দাবি স্বজনদের। দুষ্কৃতকারী এবং চাঁদাবাজি করতে এসে আমার বাড়ি ভাঙচুর করে, 20টা জানালা ভাঙচুর করে, ফ্রিজ ভাঙচুর করে, 9টা সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং আমাদের জীবন নাশের হুমকি দেয়। এর আগে বহুতবার চাঁদা চাইছে, কিন্তু আমি চাঁদা দিতে পারি নাই বা চাঁদা দিই নাই, এই কারণেই আসলে এই তাণ্ডবটা। আর যারা করছে তারা আমার অতি পরিচিত। কোট আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে কিছু তথ্য আমরা জানবো। আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু আছেন সেখানে। নিপু, একটু জানাবেন দোয়ার মিলাদ যে অনুষ্ঠিত হবার কথা তা শুরু হয়েছে কিনা? আর একই সাথে আরেকটা সংযুক্ত প্রশ্ন করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন সেখানে, যদি একটু জানাতেন। কলি আসলে সকল প্রস্তুতি কিন্তু এখানে শুরু হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আশেপাশের লোকজন এবং শিক্ষক সবাই কিন্তু এখানে এসেছেন এবং এই মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করতে। আমরা দেখছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত যারা হয়েছেন তাদের মধ্যে একজন শ্রাবণ গাজী, তাদের ব্যানার নিয়েও কিন্তু আমরা দেখেছি। এই শিক্ষার্থীটি মালয়েশিয়াতে পড়াশোনা করতেন, যখন দেশে এসে যে আন্দোলন শুরু হয়েছে সেখানে সে শরিক হয়েছেন এবং গত 5 তারিখে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আমরা এখানে সমন্বয়কারী হিসেবে দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। আমরা একটু সরাসরি তার সাথেই কথা বলি। আসলে একটু বলবেন যে নতুন করে সরকার গঠন হলো, সেই বিষয়টা প্রত্যাশাটা কতটুকু? আমরা
সারা বাংলা ছাত্র সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকার হবে তারুণ্যের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারটি হবে কৃষক শ্রমিক জনতার সরকার। আজকে দেখতে পাচ্ছেন যেসব ভাই আমাদের রক্ত দিয়েছে, রক্তের বিনিময়ে আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি, নতুন করে আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন বৃথা হতে যেতে দিব না। শ্রাবণ গাজী সহ যারা শাহাদাত বরণ করেছেন, সারা বাংলা ছাত্র সমাজের কাছে করেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যারা শাহাদাত বরণ করেছেন তাদের স্মরণে এমন কিছু সৃষ্টি করা হোক যার ফলে বাংলাদেশের মানুষ তাদের চিরকাল স্মরণ করবে। শুনছিলেন, আমরা যদি একটু ছোট করে জানতে চাই শিক্ষকের একটা মতামত, যদি স্যার আপনার মতামত যদি একটু বলতেন। আসলে আমরা এখন যেই অবস্থার মধ্যে আছি, যে মর্মান্তিক অবস্থা, তাতে শুধু একটি, এই যে রক্ত, এটা যেন বৃথা না যায়। শুনছিলেন শিক্ষক, সমন্বয়কারী এবং সাধারণ মানুষ সবাই কিন্তু বলছেন অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই যে স্বাধীন, সেই বিষয়টি যেন বৃথা না যায় এবং সরকার যেন। কোট আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। বিষয়ে আরো জানাতে আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, শুনছিলাম তার কথা। যাচ্ছি পরের খবরে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের, এর পরপরই আলোচনায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। কি চাইছেন দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ? সরকারের কাছে প্রত্যাশাই বা কেমন? দেখে আসি প্রতিবেদনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের 17 সদস্যের দিকে তাকিয়ে এখন দেশবাসী। নবগঠিত এই সরকারকে নিয়ে আশায় বুক বেঁধেছে জনগণ। তৃণমূল মানুষের কাছে প্রশ্ন ছিল, নতুন সরকারের কাছে কি প্রত্যাশা তাদের? আমি চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন সঠিকভাবে আপনার দেশটাকে যতদিন পর্যন্ত নিয়ে যেতে পারেন, গঠনটা নির্বাচনী পরিবেশ আপনার গঠন করার আগ মুহূর্ত পর্যন্ত। আমরা চাই উনি একটা সুন্দর বাংলাদেশ গঠন করে দেন, যাতে আমরা আগামীতে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের সব দিক এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব খুলে যাওয়ার জন্য আমরা অনুরোধ করলাম। দেশের যত সিন্ডিকেট আছে এগুলো ভেঙে দেবে এবং দেশের শান্তি শৃঙ্খলা হবে, এটা আমাদের সর্বপ্রথম দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যত তাড়াতাড়ি সম্ভব বাজার সিন্ডিকেটটা ভেঙে দিয়ে জনগণকে একটু স্বস্তি দেয়া। এই গণ অভ্যুত্থানের উপকার শিক্ষার্থীরা। তাদের দৃঢ়তার সামনে মাথা নত করতে হয় শেখ হাসিনা সরকারকে। সেই শিক্ষার্থীরাই তাকিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। আমাদের সরকারের যে অর্গানগুলো আছে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই অর্গানগুলো যেন সম্পূর্ণ স্বাধীন থাকে। আমাদের যে নির্বাচন কমিশন আছে তারা যেন নির্ভয়ে ভোট পরিচালনা করতে পারে, নির্বাচন পরিচালনা করতে পারে এবং আমাদের ভোটাধিকার আমরা ফিরে চাই, আমাদের স্বাধীনতা আমরা ফিরে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন আপনার ছাত্র বান্ধব হয়, শিক্ষার জন্য যেন একটা পরিবেশ বান্ধব হয়, সেজন্য হচ্ছে যে আপনার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে। স্টুডেন্ট পলিটিক্স আছে, যেসব ছাত্রলীগ, ছাত্রদল, এইগুলোকে যাতে হচ্ছে গিয়ে আপনার সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ থেকে হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণরূপে স্টুডেন্ট পলিটিক্স নিষিদ্ধ করা হয়। অবশ্যই সবগুলো ধর্মকে রেসপেক্ট করতে হবে এবং এগুলো যেন প্রতিরোধ করা হয়। এই যে ঝামেলা যারা করছে তাদের যেন বিচার করা হয় যথোপযুক্ত। দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ চাইছেন সুশীল সমাজের প্রতিনিধিরাও। সবসময় একটাই চাওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে হবে, ব্যবসায়ীরা যেন তার নির্বিঘ্নে তার ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারে। আর দ্বিতীয় হচ্ছে ব্যবসা বান্ধব আমরা একটা সরকার চাচ্ছি। বাংলাদেশে বর্তমানে যে অর্থনৈতিক সংকট চলমান, এখানে আসলে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের খুবই প্রয়োজন। উনি দায়িত্ব নিলে অনেক বিদেশি ইনভেস্টাররা বাংলাদেশে ইনভেস্ট করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করবে। নতুন সরকারের হাত ধরেই গঠিত হোক সোনার বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। রাহিম।